এখনো মৌবাজার টিকবে। মৌবাজার সবচেয়ে 26শে কাছাকাছি মার্চ ফলে এই অমলেন্দু বন্দ্যোপাধ্যায়, প্রত্নতাত্ত্বিক অমলেন্দু বন্দ্যোপাধ্যায়, নিজের ধারণা গোপরা হয়ে গেছে। তার বর্তমান বয়স 98 বছর। তারপরে মাটির নিচে যে পোকরা তিনি কি হয়, ইংল্যান্ড জার্মানি নয়, তাদের সিস্টেম তার সদ্য গবেষণা লব্ধ কিছু তথ্য মানুষের কাছে দিয়ে যেতে চান। তাই একটি বৈঠকের আয়োজন করেছেন বা ক্লাসের আয়োজন করেছেন। সেই ক্লাসের ছাত্র হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শুভেন্দু বারিক, অধ্যাপক সুব্রত দেব, আক্ষিক পত্রিকার সম্পাদক শ্রী অমর নস্কর এবং কবি ও সম্পাদক শোভন দেবনাথ এবং তাঁর সহযোগী চূড়ামণি হাটি। এসব বরফ থেকে পড়ে যাচ্ছে, হিমালয় পাহাড়ে গ্লেশিয়ারগুলো পড়ে যাচ্ছে, তাহলে কী হবে? হিমালয় থেকে তো সব গঙ্গা টঙ্গি তো সব জলগুলো আসছে, ওখানে যদি বরফ যদি সব পড়ে যায় তাহলে কী অবস্থা যাবে? ওখান থেকে যদি সোর্সই না থাকে, গঙ্গা শুকিয়ে যাবে, জল ভাঙে বলতে হবে, তখন অবস্থান কী হবে? মরুভূমি, জল আসতে পারবে না ওখান থেকে। ওই একটা আচ্ছা, তারপরে জল করিনি এইসব জায়গায় বাঁকুড়া বিভিন্ন জঙ্গলময় এলাকাতে অনেক এমনি পাহাড়ি জায়গা, ময়দান খালি জায়গা আছে। আমার ধারণা ওইসব জায়গায় শহর বসানো 5 লাখ 10 লাখ মতো তৈরি করা যায়। সার্ভে করে 10-12 লাখ এবং কয়েকটা সহ করলে তো কিছু লোক করে দেওয়া যায়, লোক সংখ্যা কমানো যায়। কিন্তু আমরা এই রিসোর্সগুলো যদি কাজে লাগাচ্ছি, এগুলো কী অবস্থা একটা দাঁড়াবে দেখি। এই যে 500 ফুট শক্ত পাথর, মার্বেল পাথর বা যাই হোক, খুব শক্ত পাথর আছে, সেই পাথর সরিয়ে 500 ফুট তার নিচে করা যাবে। তাহলে এখনও কাজ ভালোভাবে শুরুই হয়নি, এখনও গণ্ডগোল চলছে, ওখানে কাজ করতে যাচ্ছে। এই যে 500 ফুট যে শক্ত পাথর তুলছে আমাদের দেশে যে রেটে কাজ হয়, হ্যাঁ, তাহলে আপনি চিন্তা করেন সব পাথর রেল করতে 20 বছর লেগে যাবে। আচ্ছা, তাহলে এই 500 ফুট সরিয়ে আপনি যখন কয়লা লেগে পৌঁছবেন, হ্যাঁ, 8-10 বছর লেগে যেতে পারে। আচ্ছা, 8-10 বছরে তখন তো জল এসে যাবে কলকাতার শহরে, জল তো কলকাতার শহরে হয়ে যাবে। 10 বছর পরে যখন নাকি আপনি ওখানে গিয়ে পৌঁছবেন, আরও একটা মজা আছে, ইন্টারন্যাশনাল যে প্রোটোকল, ক্লাইমেট প্রোটোকল হয়েছে, তাতে বলা হয় যে কার্বন ডাইঅক্সাইডের উপরে জমছে, তাতে এত বেশি গরম হচ্ছে, এটিকে বন্ধ করার জন্যে, এটিকে করার জন্যে, এটার সঙ্গে ফাইট করার জন্যে আমাদের এগুলো কার্বন যাতে কম হয় সেই চেষ্টা করে দেবে। কয়লা ব্যবহার করতে হয়, কয়লা ব্যবহার, ফসিল ফুয়েল, তেল, পেট্রোলিয়াম ইত্যাদি, কিন্তু খনিজ তেল, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড হয়, কয়লা থেকে কার্বন, এগুলো বন্ধ করতে হবে। একটা লিমিট দেওয়া হয়েছে, সেটা বোধ হয় 2030 কি 35। আচ্ছা, ইন্ডিয়াও সেই ক্লাইমেট প্রোটোকল সই করেছে। 2030 সালে 35 সালে যদি কয়লা বন্ধ হয়ে যায়, ব্যান্ড হয়ে যায়, 35 সালে আপনি যখন নাকি মার্বেল সরিয়ে কয়লা গিয়ে পৌঁছবেন, তখন তো শেষ হয়ে গেছে, কয়লা নেই, বুতুম বুতুম, আমরা সব বুতুম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা ধোকাবাজি হবে না, কয়লা ব্যবহার করা যাচ্ছে, কয়লা গিয়ে পৌঁছেছে ঠিকই, কিন্তু কয়লা ব্যবহার নিষেধ, তৈরি ব্যবহার নিষেধ, কী হবে তখন? হ্যাঁ, আমরা বুতুম হয়ে যাবো। কী ব্যাপার? তাহলে দেখুন আমাদের কীরকম কেয়ারলেসনেস, সেইখানে আমরা কোথায় ঢুকে যাচ্ছি।
এই যে ভূপ্রাকৃতিক বিপদগুলো কোনো খেয়াল নেই। ছাত্রদের বলছে তোমরা মিছিল করো, ভোট নাও পৃথিবী জুড়ে, এই নামগুলোর মধ্যে অদ্ভুত ইতিহাস জড়িয়ে থাকে। এই নামগুলো থেকে পুরনো ইতিহাস আমরা পেয়ে যাই। এই দেখুন আমি বলে বলছি, আমি শুরু করছি আমাদের না তা আমি বলিনি, আমি একটু অন্য কিছু বলি। মানুষ যখন বসবাস করতো আগে, আগের মানুষ আগে গুহাতে বসবাস করতো, জন্তু জানোয়ার হিংস্র তাদের থেকে বাঁচবার জন্য আগে গুহায় বসবাস করতো। আবার কিছু লোক আবার গাছের উপরেও গাছের জায়গার উপরে। তারপর তারা যদি চাষবাস শিখে উঠেছে, প্রথম তো কৃষিকাজ শিখবে, তখন তো আর ওখানে থাকা চলে না। তখন চাষবাস করলে জমি গাছে থাকতে হয়, জমি গাছে নেমে এলো তারা গুহা থেকে। ওইখানে থাকবে যে জায়গাটা বাছাই করতে হবে, কোন রকম জায়গায় থাকবে। আচ্ছা, তাদের নিজস্ব প্রয়োজনটা কি? নিজস্ব প্রয়োজন জল, জল খাবার জন্য, জমিতে চাষ করার জন্য। এই যে জলটা সবচেয়ে প্রয়োজন, জলের জায়গায় নিয়ে বসবাস শুরু করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, জল না থাকলে অতএব তারা খুঁজতে আরম্ভ করলো জলের কোন জায়গায় থাকে বসবাস করা যায়। আচ্ছা, প্রথমে নদী, নদী নদীর বড় বড় বসবাস করানো মুশকিল আছে। বান ডাকে, পাড় ভাঙে, ওখানে বসবাস করে অসুবিধে আছে। বড় খাল খাল দিলে তাতেও অসুবিধা, সেখানেও ওরকম জোয়ারের জল টল আসে, চলতে হবে। সবচেয়ে উপযুক্ত হচ্ছে জলাগুলো, সবুজ একটা একদিকে ঘেরা জায়গা, বেশ অনেকটা জল আছে, এরকম যদি কোনো জায়গা থাকে সেইখানে চারপাশ দিয়ে কাছাকাছি বন্ধু খুব বড় জলানিধি হয়, নিজেদের জলের প্রয়োজনটা মিটবে, চাষের জলে সেইখানে ওদের তার জলা জায়গার ওপরে তার আকর্ষণটা হবে। জলা জায়গার আশেপাশে তারা বসবাস করতে শুরু করবে। আচ্ছা, এবারে দেখুন জলা জায়গার আশেপাশে কী থাকে, জলা জায়গার মধ্যে কী থাকে? জলা জায়গার মধ্যে জল তো থাকে, চারপাশে জল থাকে। জলা জায়গার আশেপাশে পাড়গুলোর মধ্যে কিছু জঞ্জাল ঝোপঝাড় তো থাকেই, ওরকম ঝোপঝাড় থাকে। আর আর বেশি কিছু থাকে নলবন, নলখাকার গাছ, নলখাকার যেন নলের মতো আম গাছের মতো উঠে যায়, বসে পাতা করে ওরকম নলবন থাকে, এ তো থাকবেই নলবন। আচ্ছা, আর ওই ঝোপঝাড় তুলে এলো। আর হ্যাঁ, আর পাড়ের মধ্যে আরও জিনিস থাকে, পাড়ের মধ্যে ঝোপঝাড়ের মধ্যে প্রচুর মশা মশা থাকে। আর এই পাড়ের মধ্যে কতগুলো গর্ত থাকে, এগুলো দরকার। পরবর্তী নামের মধ্যে গেলে এসে যাবে, জলার শেষে নামের মধ্যে এসে দেখবে জলা জায়গার যে যদি আছে এইগুলো ঠান্ডার মধ্যে এসে যাবে। আচ্ছা, জলের ধারে ওই যে পাড়ের মধ্যে কতগুলো গর্ত থাকে, বড় গর্ত আর ছোটো গর্ত। বড় গর্তর মধ্যে শেয়াল থাকে, শেয়াল থাকে। ছোটো গর্তগুলোর মধ্যে কাঁকড়া, শেয়ালগুলো কাঁকড়াগুলো খায়, ঠিক আছে? আর প্রচণ্ড জঙ্গলের মধ্যে প্রচুর মশা থাকে। এই হচ্ছে জলার ক্যারেক্টারিস্টিক। আচ্ছা, ঠিক আছে। এবারে জলা জায়গায় আপনি যখন বসবাস করছেন, বুঝলেন, এইগুলো সব স্মৃতিতে এসে যাবে। আরেকটা কথা বলি, এই যে মশার কথা বললেন, পৃথিবীর একমাত্র দুটো প্রাণী, সমস্ত প্রাণীরই প্রথম সৃষ্টি থেকে বিবর্তন হয়েছে। চেহারায় আকারে বেঁধে সব পাশে বিবর্তন হয়। এই দুটো প্রাণী কয়েক কোটি বছর আগে যখন মশা এবং আরশোলা, তেলা পোকা পৃথিবীর কয়েক কোটি জন্ম হয়েছে, তাদের চেঞ্জ নেই, কোনো চেঞ্জ নেই। কয়েক কোটি বছর আগে তাদের যা চেহারা ছিল মশা এবং আরশোলা আজও ঠিক একরকম। মশা 2 কোটি বছর আগে যেরকম ছিল এখন সেইগুলো, এটা বললাম কেন, তার কারণ আছে, বলো। আচ্ছা, এবার এইসব স্মৃতিগুলো আসে হাওড়া জেলায়, হাওড়া হুগলি জেলায় 3টে গ্রামের নাম বলছে। একটার নাম হচ্ছে মশাট, মশাট। আরেকটা হচ্ছে মশা গ্রাম, আরেকটা হচ্ছে শিয়াখালা। মশাটে মশার স্মৃতি রয়ে গেছে, প্রচুর মশা। হাওড়া জেলায় এককালে প্রচুর কয়েকশো জল ছিল,
ছোটো বড়ো প্রচুর জলা ছিল। তার কারণ আছে, তাতে আমি যাচ্ছি না। জলা ছিল, জলাগুলোকে বলা হতো হাওড়। হাওড় থেকেই হাওড়া নয়, ওই ছোটো বড়ো জলাগুলোকে হাওড়, হাওড়। হাওড় বলা হতো। সেই জন্যে মশাও ছিল প্রচুর, লাখে লাখে কোটি কোটি মশা। সেই জন্যে সেই মশার স্মৃতি ওই গ্রামের মধ্যে, ওই গ্রামের মশা, মশা গ্রামের মধ্যে রয়ে গেছে। শিয়াখানা হচ্ছে, শিয়া হচ্ছে শিবা, শিবার থেকে হচ্ছে শিয়াল, শিবা খালা তো খাওয়া জল দেখতেই যাচ্ছে। এই স্মৃতিগুলো গ্রামের মধ্যে রয়ে গেছে। মশা এই আচ্ছা, ওইখানে এত বেশি মশা ছিল এই সময়, আজ থেকে 150-200 বছর আগে কথা বলছি, প্রচণ্ড ম্যালেরিয়া হতো। পেট ফোলা পিলে, আজ থেকে 150-200 বছর আগে কথা বলছি। সব লোক ভয় ভয় মানে ওই সময় অন্তর থেকে পালিয়ে এই গঙ্গার ধারে ধারে চলে এসে, কারণ ওর মধ্যে বহু লোক ওগুলি এত বেশি হাজার হাজার লোক সবাই হলো ওই ম্যালেরিয়া মারা গেছে মশার জন্য। তাই থেকে এই মশার জন্য হয়েছে, বুঝছেন তো। এখন 1901 সালে জার্মান ডাক্তার রোনাল্ড রস ম্যালেরিয়ার বিরুদ্ধে আবিষ্কার করেন এইখানে কলকাতার বসে। নোবেল প্রাইজ পান 1901 সালে, সেইটাই প্রথম নোবেল প্রাইজ। তাকে ওই ম্যালেরিয়ার কুইনাইন আবিষ্কার করলেন, তখন থেকে ম্যালেরিয়া কমতে আরম্ভ করে। তাই বলছি মশার স্মৃতিতে দেখি। এইবারে দেখুন একটা একটা করে করছি, শুধু এটা নয়, শুধু হাওড়া নয়, বড় বড় বিয়ের শহরের মধ্যেও এইসব স্মৃতিগুলো আসছে। আমি একটা একটা করে দেখাচ্ছি। এই যে নলভবনের কথা বলতাম, সমস্ত দলের ধরেই পৃথিবীর সমস্ত ধরেই এই আপনার নলখাগড়ার বন হয়, এই ধরা জায়গার পাশে পাশে ওই মশা এই সব জায়গায় পৃথিবীর সর্বত্রই মশা থাকবে, নলবন নলখাগড়ার বন থাকবে, ঝোপঝাড় এসব থাকবে যে কোনো দেশে। সেইটাই আমি এবার একটা একটা করে দেখাচ্ছি। আর তার আগে একটা জিনিস বলি, বাংলায় একটা কথা আছে লন্ড, লন্ড লন্ড কথাটা একবারই ইউজ হয়, লন্ডভন্ড। এছাড়া বাংলায় বলাকে ইউজ হয় লন্ডভন্ড, লন্ডভন্ড ঝড় বৃষ্টিতে সব বেলো বেলো আমরা বলি লন্ডভন্ড। লন্ড কথার অর্থ হচ্ছে লন্ড ল থেকে লম্ব খাড়া হয়ে দাঁড়িয়ে, অন্ড নটা দণ্ড থেকে এসছে। এই যে নলখাগড়ার লন্ড বলা হতো। এই যে নলখাগড়া, এটা আরেকটা প্রতিশব্দ হচ্ছে লন্ড, বুঝলেন তো। সেই লন্ড থেকে এসে মানেটা আপনাকে বলে দিলেন, ইংলিশকে বেশি যায় না, লন্ড কথাটা আমরা ইউজ কম করি। তাহলে অর্থটা বলা যায় লন্ড কথাটা ইংরেজিতে পড়ে আসছে। এখন আমি লন্ডন শহরের কথা বলছি। প্রথমে লন্ডন বসবাস শুরু হবে, টেমস যে আশেপাশে প্রচুর জড়া হয়ে গেছে। আজ থেকে 2000 কি তার আগে তখন আশেপাশে জড়া জায়গায় লোকজন এসে বসবাস শুরু করতে থাকে। জড়া জায়গাগুলো বুঝে বললাম, জড়া জায়গাটা পছন্দ কেমন, সেইখানে এই লন্ডগুলো ছিল। লন্ডটা আমরা অবশ্য একটু একটু করে টুইস্ট করে অশ্লীলভাবে ব্যবহার করি, এটা বলতে খারাপ লাগে, ল্যান্ডাভাবে ইউজ করি। যাই হোক ইউজ করি, লন্ড কথাটা আর কোনো ব্যবহার হয় না। ওইখানে লন্ড কথাটা ল্যাটিনে ওটাকে বলা হয় হ্যাঁ লন্ডিনিয়াম। লন্ড কথাটা ল্যাটিন ভাষায় লন্ডিনিয়াম, লন্ডিনিয়াম। সেই থেকে ওইখান দিয়ে যদি জড়া জায়গায় বসবাস শুরু করতে আরম্ভ করি, চারদিকে সে ঘর বাড়ি ঘর, আমরা এখানে দেখবেন আরেকটা কথা, আশেপাশে মাঠঘাটে যখন আপনার হাঁটি, কতগুলো কাঁটা গাছ দেখতে পান তো, আমার সব পায়ের কাছে ছোটো কাটা, এই কাঁটা গাছগুলোকে আমরা ইংরেজিতে কী বলি, অ্যাথেনিয়াম, অ্যাথেনিয়াম। ওরা ওই লন্ডিনিয়াম বলে, ওই লন্ডগুলোকে নলখাগড়াগুলোকে লন্ডিনিয়াম বলে। আর আমরা এখানে এগুলোকে অ্যাথেনিয়াম বলি। লন্ডিনিয়ামটা রোমানরা ওই থেকে
এটাকে ওই লন্ডন বানিয়েছে। লন্ডন আস্তে আস্তে যখন গিয়ে লন্ডন শহরগুলো ঘুরতে আরম্ভ করলো, ওই লন্ডন থেকে ওই লন্ডন শহর ওই ওই শেষে কিন্তু ওই নলকাটার শেষে ওই লন্ডন চলে গেল। ও এই গেল লন্ডন। এবার প্যারিসে আসি, প্যারিসে মাঝখান দিয়ে জায়গাটা আমরা যেমন ধর্মতলা জায়গাটার নামটা হচ্ছে শাঁস এলিজে, এটাকে বলে শাঁস এলিজে। শাঁস এলিজেতে সেন্ট্রাল জায়গা, ওখানে প্রচুর দোকান পার্ক মল, হ্যাঁ, গাড়ি পার্কিং, একটা চত্বর আছে, চওড়া চত্বর, সব লোকজন সন্ধ্যেবেলায় গিয়ে কিন্তু আরাম বসে থাকে, প্রচুর জমজমাট জায়গা। এই হচ্ছে ওইটাই আগে গড়ে উঠে, সেই জায়গাটা নাম হচ্ছে শাঁস এলিজে। দেখি এইভাবে মনেটা কি শাঁস এলিজে বানানো একসঙ্গে করে ওই আলাদা কেউ বলে না, সাথে নিয়ে দিচ্ছে ওই মুখোমুখি। আমরা যে কোনো আমরা একসঙ্গে বলি সাথে কোথায় যাবো না, সাথে নিতে কি চলো বাকি সাথে নিতে। সাথে নিতে মনে হচ্ছে এই শ্বাস কথা কী জানেন, আরে শ্বাস কথা ইংরেজি ইংরেজিতে যে শ্রম জলা যায় জলা, সেটাই ফার্সি ভাষায় শাঁস উঠুন। আমরা দেখে করি শাঁস এলিজে। কোন শাঁস কোন শাঁস এলিজে, শাঁসটা জলাটার নাম হচ্ছে এলিজে। তাহলে দেখুন এখানেও শ্রম জলা জায়গা রয়েছে, হ্যাঁ, কত বড় ফরাসি শহর গড়ে উঠছে দ্বাদশ শতাব্দী। লন্ডন যেমন নাকি রোমান আমল সেই করছি 2000 বছর আগে, এটা মানে প্যারিস শহরে স্বাধীনীতিতে গড়ে উঠতে আরম্ভ করেছে দ্বাদশ শতাব্দী। এইখানেও জলা পাচ্ছি আমি, বুঝতে পারছি, হ্যাঁ দেখেছি। এইবারে রাশিয়ায় আসে, এটা হয়েছে ক্লিয়ার, হ্যাঁ, জলাটাকে আমরা জলার রেয়াই পাচ্ছি না, প্যারিস কি করে হলো নাম? জল রেখা আসছে। শুনতে পাই না তো। আমাদের আমি অনেক ভাষা নিয়েও নাড়াচাড়া করেছি, মস্কো ভাষার মধ্যেও অনেক মজা দেখছে। আর যদি সুযোগ কোনো হয় আরেকদিন ভাষার মধ্যে প্রচুর জানা ছিল। ভাষার মধ্যে এই যে মশক কী করলাম ভাষাগুলো আছে ইন্দো ইউরোপিয়ান ভাষা, ইন্দো ইউরোপিয়ান থেকে আমরা ইন্দোরিয়ান বেদের ভাষা থেকে সংস্কার করি, পানিনি এটাকে সংস্কৃত ইন্দো এরিয়ানটা বেদের ভাষা, ঠিক তো? সেখানে পানিনি সংস্কার করে সংস্কৃত। আছি ওই ইন্দো ইউরোপিয়ান থেকে ইন্দো এরিয়ানে বানিয়েছে। ইউরোপিয়ান কাছাকাছি, কিন্তু ইউরোপিয়ানের যে ভাষাগুলো তার সঙ্গে ইন্দো এরিয়ান খুব কাছাকাছি থাকবে, কাছে মিল থাকবে অনেক বেশি। সেই জন্যে এইখানে দেখুন মস্কোর পাশ দিয়ে একটা ছোটো নদী আছে, মস্কো ছোটো বেশি খালের খুব ছোটো খালের মতো। সেইখানে প্রচুর মশা ছিল, মশকের থেকে মশকও হয়েছে, মস্কো নদীর পাশে মশক
মস্কো মস্কো মশক বলেছে মশা প্রচুর ছিল সেই সময় 1000 বছর আগেও মশা এখানে ছিল সেই মশক আর ইন্দো ইউরোপিয়ান ভাষা একই ইন্দো ইউরোপিয়ানে ওই মশকই আমরা যেভাবে ইন্দো এরিয়ানে মশক বলছি সংস্কৃতি ওই ইন্দো ইউরোপিয়ানেও ওই মশকই মশা দেখুন মশকও মশকর থেকে মস্কো। মস্কো হয়েছে পরিষ্কার প্যারিসটা কি হলো প্যারিস প্যারিস হ্যাঁ প্যারিস